দর্শক, আজকে একটু লাইট আলোচনা করি। সিরিয়াস আলোচনা তো এই কয়েকদিন হইল। বিমস্টেকে নরেন্দ্র মোদীজির সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে মিটিংটা হয়েছিল, সেটা নিয়ে নানান রকমের ডালপালা চারিদিকে বিস্তৃত হয়েছে। এক একজন এক এক ধরনের কথা বলছেন। যারা ইউনূস বিরোধী তারা বলছেন যে আমাদের কোনো প্রাপ্তি হয়নি, যদিও আওয়ামীপন্থী অনেক সাংবাদিকরাও আজকে বলে বেড়াচ্ছেন ইউনূস সাহেব নাকি ওখানে একটা ছক্কা মেরে এসছেন। কিন্তু অনেকেই আছে এখনও বলতে চাচ্ছেন যে আমাদের এই যে মিটিংটা ছিল এতে কোনো প্রাপ্তি হয়নি, শুধু অপ্রাপ্তি আর অপ্রাপ্তি। এবং অনেকে এমন কথাও বলছেন যে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন শফিকুল আলম সাহেব, ওনার সম্পর্কেও বাজে কথা বলছেন। সাংবাদিক মাসুদ কামাল সাহেবের একটা কন্টেন্ট দেখলাম, উনি বললেন যে উনি ভারতের অনেকগুলো বড় বড় ইংরেজি দৈনিক পড়েছেন, বাংলা পড়েননি। উনি বললেন বাংলার প্রতি ওনার বিশ্বাস নেই, কারণ কলকাতার বাংলা পত্রিকাগুলো নাকি সব বানিয়ে বানিয়ে কথা বলে। তবে বোম্বে বা দিল্লি থেকে যে সমস্ত ইংরেজি পত্রিকা ছাপানো হয় সেগুলো নাকি মিথ্যে বলে না। ওই যে পিনাকিদা প্রায় কিন্তু বলে ইংরেজিতে কইছে তো সত্য হবই। তো সেই রকম আর কি কামাল সাহেব খুঁজে খুঁজে বের করেছেন এবং সেখানে উনি অনেকগুলো তথ্য আদান প্রদান করেছেন আজকে তার কন্টেন্টটাতে, যেখানে উনি আমাদের যে প্রেস সচিব মহোদয় আছেন শফিকুল আলম সাহেবকে একদম ছোট করে দিয়েছেন এবং একবার বলেই ফেলেছেন উনি ওই জায়গার যোগ্য না, ওখানে একজন যোগ্য লোক বসানো দরকার। কাজে আমি অনুরোধ করব এই ভিডিওর মাধ্যমে শফিকুল আলম সাহেবকে আপনি দয়া করে এই কন্টেন্টটা দেখুন এবং দেখে স্যারকে দেখান। স্যার যদি পছন্দ করে তাহলে আপনি চাকরিটা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আপনি কামাল সাহেবকে ওখানে বসে দেন। মাসুদ কামাল, কথা কামাল যে আর কি, উনি তো আজকে বলেই দিয়েছেন আপনি কোনো ওই জায়গার উপযুক্ত মানুষই না, আপনাকে কেন সেক্রেটারি থেকে সিনিয়র সেক্রেটারি বানিয়ে ফেলেছে, এই জন্য তার খুব দুঃখ। তো দিন না ভাই, ছেড়ে দিন, ওনাকে দিন। ওনার অনেক দিনের খায়ে সেই জায়গাটায় আসবে। আপনার জায়গায় আসুক আর যে জায়গায় আসুক, যদি আপনার জায়গাটা স্যার ছাড়তে না চায়, যদি বলে না শফিক তুমি তো ভালোই করছো, তাহলে ওনাকে অন্য কোনো জায়গায় যদি পারেন প্লিজ, আমি একজন ছোট্ট মানুষ হিসাবে আপনাকে অনুরোধ করলাম। কারণ ওনার মোটামুটি সাংবাদিকতার জীবন তো শেষ, এখন তো উনি কন্টেন্ট করে খান। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও তার পপুলারিটি দিন দিন কমে যাচ্ছে। তো উনি চলবে কী করে? ওনাকে যদি কোনোভাবে একটা কোনো ব্যবস্থা আপনাদের এই মানে সরকারিভাবে আপনাদের আশেপাশে রেখে একটা সরকারি চাকরি দিয়ে দিতে পারেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তারপরে আসুন, আজকে যুগান্তরে একটা নিউজ এসছে, এখন এটা নিয়েও এনারা বলবেন, মানে মাসুদ কামাল সাহেব বা গোলাম মোল্লা রনি সাহেব বা জাহিদ সাহেব, এরা যারা আছেন, বিশেষ করে ওই যে পাল্লা সাহেব, তারা বলবেন এটাও মিথ্যে, কারণ এটা বাংলাদেশের নিউজ, এটা ইংরেজিতে ছাপা হয় নাই। ওই যে পিনাকিদার কথা ইংরেজিতে বলছে তো তা বিশ্বাস করতে হবো, তো এটা ইংরেজিতে বলে নেই, বাংলায় বলেছে যে নরেন্দ্র মোদী মহোদয় উনি আমাদের প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারকে বলেছেন যে আপনার প্রতি যে অসম্মানজনক আচরণ করেছে হাসিনা, এটা তাদের নলেজে আছে। এইটাও আলোচনা হয়েছে। আলোচনাটা কিন্তু কাল পর্যন্ত কেউ বলেনি, শফিকুল ইসলাম সাহেবও বলেনি বা ভারতীয় পত্রিকাও বলেনি, যুগান্তর সেটাকে আবিষ্কার করেছে। এখন যুগান্তরকে সেটা আসমান থেকে টপকে এনেছে আমার মনে হয় না, সে নিশ্চয়ই এই একটা যে কোনো রিলায়েবল সোর্স থেকেই শুনেছে। আর যে কথাটা বলেছে এটা তো সত্য কথা, আপনারা সবাই জানেন বন্ধুরা। আমরা দেখেছি শেখ হাসিনা আমাদের এই বর্তমান প্রধান উপদেষ্টা, তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না, তখন ছিলেন তিনি একজন নোবেল লরিয়েট, বাংলাদেশ থেকে নোবেল এনে দিয়েছেন। আপনাদের সবাই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, উনি পৃথিবীতে প্রথম বাঙালি মুসলমান যিনি নোবেল পেয়েছেন। উনি পৃথিবীতে তৃতীয় বাঙালি যিনি নোবেল পেয়েছেন। প্রথম বাঙালি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর পেয়েছিলেন ডক্টর অমর্ত্য সেন, এবং উনি পৃথিবীতে দ্বিতীয় মুসলিম একজন মানুষ যিনি নোবেল পেয়েছেন। প্রথম মুসলিম আমাদের এলাকা থেকে পেয়েছিলেন পাকিস্তান থেকে ডক্টর সালাম। এনিওয়ে, এই মানুষটা যখন নোবেল পেয়ে দেশে এসেছিল, এই প্রজন্মের মানুষ খুব ছোট ছিলেন, আমরা তখন ঢাকায় থাকতাম।
সিনেমা বানাতাম, ওই সিনেমা লাইনেই ছিলাম, কিন্তু যখন পেয়েছে তখন এই খবরটা আমরা পেয়েছি, আমরা খুব খুশি হয়েছি। কারণ নোবেলের যে কি মাহাত্ম্য সেটা আমরা যেহেতু, বিশেষ করে আমি যেহেতু নোবেলের দেশে থাকি, মানে সুইডেনে থাকি, আমি দেখেছি একটা দেশ নোবেল যখন এখানে দেওয়া হয়, আপনাদেরকে বলে রাখা ভালো যে শান্তির পুরস্কারটা দেওয়া হয় অসলো থেকে, নরওয়ে থেকে, আর বাকি যে নোবেলের পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলো স্টকহোম থেকে। এখানে যখন নোবেল সেরিমনিটা হয় ভাই, পুরো শহরের মানুষের মধ্যে একটা ভাব, যদিও আমরা কেউ যেতে পারি না ভিতরে, কিন্তু বাইরে থেকে আমরা বিভিন্ন নোবেল লরিয়েটদের দেখতে যাই, ওনারা যখন ঢুকছে, ওনারা যখন বেরিয়ে যাচ্ছে। এবং ওই দিন যখন অ্যানাউন্সমেন্ট করা হয় তখন বিশ্বের যে সমস্ত নোবেল লরিয়েটরা পুরস্কার পান তাদের টেলিভিশনে গিয়ে লাইভ দেখানো হয়। তাদের টেলিভিশনে যদি আপনি ধরেন, যদি মনে করেন আমি ইউরোপে আছি, আমরা তো সব টেলিভিশনে দেখতে পারি, তো আমরা যদি দেখি যে হাঙ্গেরির একজন পেয়েছে, সাথে সাথে আমরা টেলিভিশনটা সুইচ করি হাঙ্গেরির টেলিভিশনে, দেখি ওখানকার প্রধান যে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট যেই আছেন উনি খুশিতে তার এক্সপ্লেইন করছেন, এদিকে কিন্তু নোবেলটা মাত্র দেওয়া হলো, সারা বিশ্বে একটা তোলপাড় হয়। কিন্তু আমাদের দেশে তখন কোনো তোলপাড় হয়নি। নির্দিষ্ট একটা সমাজের মানুষ তখন ইউনূস স্যারকে নিয়ে মাতামাতি করেছিল, মাখামাখি করেছিল, উচ্ছ্বাস করেছিল। সরকারের তরফ থেকে কোনো রকম শুভবার্তা বা শুভেচ্ছা বা যে কোনো শুভ বাক্য বিনিময় কিছুই করেননি। আচ্ছা, করতে নাই বা পারেন, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হলো, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ থেকে কোনো গর্ববোধ করার কারণ ছিল না? নিশ্চয়ই ছিল। উনি তো বলতে পারতেন আমার একজন নাগরিক নোবেল পেয়েছে, আমার দেশের একজন নোবেল পেয়েছে। উনি বলেননি। উনার সাথে এই আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কী শত্রুতা আছে আমরা কিছুই জানি না, আমি নিজে তো অন্তত জানি না। কারণ আমি এইটুকুন জানি যে যখন উনি নোবেল পেয়েছিলেন তখন উনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন। যখন উনি নোবেল পেয়েছিলেন তখন উনি কোনো রাজনৈতিক দল করতেন না বা কোনো রাজনৈতিক দলের পক্ষে কোনো রকম বয়ান দিতেন না। সুতরাং তার প্রতি তো তৎকালীন প্রাইম মিনিস্টারের বা তৎকালীন সরকারের একটা সৌহার্দ্যপূর্ণ ভাব থাকার কথা। যদি নাও থাকে, নোবেল পাওয়ার পর তাকে বুকে টেনে নেওয়ার কথা, নেননি। বরঞ্চ তাকে সময় সময় ওই গ্রামীণ ব্যাংক নিয়ে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার করেছেন, যেটা এখন আমরা জানছি। তখন হয়তো আমরা এত কিছু জানতাম না, কারণ তখন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছিল, ওই সময়টা খুব গরম ছিল। আমার স্পষ্ট মনে আছে উনি যেদিন প্রথম ভাষণ দিলেন বাংলাদেশিদের উদ্দেশ্যে, চীন বাংলা মৈত্রী সমিতি সেই আগারগাঁয়ে, আমি সেখানে ছিলাম, আমার দেখার সৌভাগ্য হয়েছিল। আমি মোহিত হয়ে ওনার কথা শুনেছি। তখন কি আর আমি জানতাম এই ভদ্রলোক একদিন আমাদের দেশের প্রধান উপদেষ্টা হবেন বা দেশ চালাবেন? জানতাম না। একজন নোবেল লরিয়েট হিসাবে তার সেই লেকচারটা আমি শুনেছিলাম। বন্ধুরা যারা দেখেননি তারা বিশ্বাস করতে পারেননি, বা এখনও যদি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, 40 থেকে 50 মিনিটের একটা লেকচার দিয়েছেন উনি। প্রতিটা কথার পর একটু করে গ্যাপ দিতেন আর পুরো হল তালিতে ভরে যেত। এত সুন্দর করে কথা বলতেন এবং তখন বিমুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম, দেখতাম এটা কি মানুষ না এটা স্বর্গ থেকে কোনো দেবতা নেমে এসছে। এই ভদ্রলোককে, এই মানুষটাকে এই হাসিনা সরকারের সময় কেন যে কোন শত্রুতার বলে যে উনি এত কষ্ট ওনাকে দিয়েছেন গ্রামীণ ব্যাংক নিয়ে, আমাদের মাথায় এখনও ঢোকে না। গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক কথা আছে বাজারে। এই মাসুদ কামাল সাহেবের একদিন বলছিলেন গ্রামীণ ব্যাংকের কোন এক অফিসারের সাথে উনি কথা বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করেছিলেন ইউনূস স্যার কি এখান থেকে চলে যাবে নাকি হেরে যাবে না ভেঙে যাবে? বলে না 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 উনি যাবে না, উনি যাওয়ার লোক না, উনি ক্ষমতা আঁকড়ে ধরতে এক্সপার্ট, উনি গ্রামীণ ব্যাংককে আঁকড়ে ধরেছে। কিন্তু বন্ধুরা আপনারা, এখন আমরা বুঝতে পারছি গ্রামীণ ব্যাংকের উনি কী ছিলেন। ওনার নামে কি কোনো শেয়ার ছিল? এত বড় একটা ব্যাংক, ওনার নামে 1% শেয়ারও নাই, উনি শুধু চাকরি করেছেন, এটাই কি তার অপরাধ? উনি ছাড়তে চাননি মানে কি? উনি কনস্টিটিউশনের বাইরে কেন ছাড়তে চাইবেন? উনি নিজের হাতে যেটা গড়েছেন সেটার মধ্যে উনি কাজ করছেন। উনি জানেন এখান থেকে যদি আমি চলে যাই তাহলে এইভাবে চলবে না। এটা কি তার অপরাধ ছিল? এই একটা সামান্য অপরাধের জন্য তৎকালীন সরকার ওনার সাথে যা করেছেন এটা আসলে আল্লাহ সহ্য করেননি। এর জন্য
একটা কথায় আছে, আল্লাহর বাইর দুনিয়ার বাইর। এই শেখ হাসিনা কখনো ভেবেছে যে উনি এখান থেকে চলে যাবেন আর তার চেয়ারটাতে এসে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বসবেন? ভাবেনি, স্বপ্নেও ভাবেনি। উনি তো ওনাকে এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, যেটা যেটা কোনো সুস্থ মানুষ শুনলে অসুস্থ হয়ে যাবে। আপনারা জানেন তখন আমরা এত খোঁজখবর রাখতাম না, তখন এত নিউজ আসতো না, কারণ নিউজ তো আপনারা জানেন তখন রেস্ট্রিক্টেড ছিল। এই ভদ্রলোককে 7 তলার উপরে যখন জামিন নেবার জন্য যাচ্ছিল, ইলেকট্রিসিটি ছিল, লিফট বন্ধ করে দেয়া হয়েছে। ভাবতে পারেন, একজন নোবেল লরিয়েট, হোক সে গ্রামীণ ব্যাংকের একজন আসামি, কিন্তু সে তো ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন নোবেল লরিয়েট, বাংলাদেশের গর্ব, 18 কোটি মানুষের গর্ব, যে মানুষটাকে সারা বিশ্ব সাপোর্ট করছে। সারা বিশ্বের নোবেল লরিয়েটরা যখন হাসিনাকে চিঠি লিখছে, আপনি কাইন্ডলি দেখুন, ওনার প্রতি অবিচার করবেন না, তখন উনি এই অবিচারগুলো করে গেছেন, লিফটটা বন্ধ করে দিয়েছেন। একজন নোবেল লরিয়েটকে তখন 7 তলায় এই বয়সে পায়ে হেঁটে উপরে উঠতে হয়েছিল। আপনি যে দেখছেন, উনি একদিন 7 তলায় উঠে দেখবেন কেমন লাগে। 7 তলা কিন্তু কম না, একটা ইয়াং ছেলে হয়তো বা পারে, তবুও সে ওখানে উঠার পর কিছুক্ষণ হাঁপাবে। ইউনূস স্যারকে সেখানে 7 তলায় পায়ে হেঁটে উঠতে হয়েছিল, কোনো উপায় ছিল না তার। এগুলো দেখেছে নরেন্দ্র মোদী, এগুলো দেখেই, এগুলো শুনেই উনি এই কথাটা বলেছেন যে আমরা জানি আপনার প্রতি হাসিনা কীরকম অসম্মানজনক ব্যবহার করেছেন। এবং নরেন্দ্র মোদীর এই কথা শুনে আবারও মনে হয়েছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, কারণ হাসিনা নিজেও জানতো না সেইভাবে চলে যাবে, ইউনূস স্যার এসে তার চেয়ারেই বসবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।